সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। আজকে আমরা অনেক তথ্য জানবো যে 11 থেকে 20 গ্রেড আসলে চাকরিটা কি জিনিস, কোথায় কোথায় 11 থেকে 20 গ্রেডের চাকরির সার্কুলারগুলো হয়ে থাকে। অনেকেই আমরা সাধারণত ব্যাংক, বিসিএস থেকে শুরু করে অন্যান্য চাকরির পিছনে ছুটতে থাকি। আসলে 11 থেকে 20 গ্রেডে যে বিশাল একটা চাকরির জগৎ, গ্রেডের কারণে হয়তোবা মনে করে থাকি যে 11 থেকে 20 গ্রেডে চাকরি করব, এর থেকে আমি বিসিএস করি, ব্যাংক করি। কিন্তু এখান থেকেই যে আপনি প্রিপারেশন নিয়ে 11 থেকে 20 গ্রেডে যে কোনো একটা চাকরিতে যুক্ত হয়ে পরবর্তী সময় হয়তো অন্যান্য চাকরির জন্য যে চেষ্টা করতে পারেন, বা পাশাপাশি এই 11 থেকে 20 গ্রেডে যে কোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে যে কোনো একটি পদে নিযুক্ত থেকেই সেখান থেকে যে আপনি পদোন্নতি পেয়ে নবম গ্রেড বা তারও যে উপরে যে গ্রেডগুলোতে যেতে পারেন, এটা হয়তো আমরা অনেকেই জানি না। এই 11 থেকে 20 গ্রেডেই মূলত আপনাদের চাকরির যে স্বপ্নটা আছে, একটা সরকারি চাকরি, সেই চাকরির স্বপ্ন কিন্তু পূরণ করা সম্ভব। তো দেখি আজকে আমাদের মূলত কি আছে। আমরা আগে দেখবো যে 11 থেকে 20 গ্রেডে আসলে মূলত কোথায় কোথায় চাকরির সার্কুলারগুলো হয়ে থাকে এবং কোথায় কোথায় সুযোগ রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে 11 থেকে 20 গ্রেডের যে চাকরি জগৎটি রয়েছে, এই জগতের বিস্তৃতিটা কতটুকু। প্রথমে দেখেন, আমরা যদি খেয়াল করি রাষ্ট্রপতির কার্যালয়, এই রাষ্ট্রপতির কার্যালয়ে কিন্তু 11 থেকে 20 গ্রেডের অসংখ্য চাকরি সার্কুলার হয়ে থাকে। যেমন দেখেন, দুইটা বিভাগ আছে, জনবিভাগ এবং কি আপন বিভাগ। এই দুইটা বিভাগেই প্রতি বছর কম বেশি, কম হোক বেশি হোক, প্রচুর পরিমাণে সার্কুলার হয়ে থাকে। এরপর দেখি 11 থেকে 20 গ্রেডের আর কোথায় কোথায় সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন সশস্ত্র বাহিনী বিভাগ যেটি রয়েছে আমাদের বাংলাদেশে, এখানে দেখেন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী, এই তিন বাহিনীতেও 11 থেকে 20 গ্রেডের অসংখ্য চাকরির পরীক্ষার সার্কুলার কিন্তু হয়ে থাকে প্রতি বছর। আমরা হয়তোবা সেই চাকরির সার্কুলারগুলো দেখে থাকি। এখানে 11 থেকে 20 গ্রেডে অসংখ্য পদ রয়েছে, মানে কি বলা যায়, বেসামরিক ব্যক্তিদের জন্য, সামরিক ব্যক্তি নয়, বেসামরিক ব্যক্তিদের জন্য 11 থেকে 20 গ্রেড ভুক্ত অসংখ্য চাকরির এখানে কি রয়েছে, সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যেটি আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগে দেখেন কতগুলো অধিদপ্তর, পরিদপ্তর, শাখা প্রশাখা রয়েছে যেগুলোতে প্রতি বছর সার্কুলার হয়ে থাকে। খেয়াল করেন, বাংলাদেশ কাস্টমসে হয়, জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ঢাকা কাস্টমস হাউস, এরপর দেখেন চট্টগ্রাম কাস্টমস হাউস, কাস্টমস বন্ড কমিশনারেট আছে, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, এরপর দেখেন চট্টগ্রাম যে কমিশনারেট আছে এবং কি সিলেট কমিশনারেট। এই যে আপনি যেগুলো দেখতে পারতেছেন, এখানে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, অধিদপ্তর রয়েছে, পরিদপ্তর রয়েছে, এগুলোতে কিন্তু প্রতি বছরই কিন্তু সার্কুলার আসে। এরপর আমরা পর্যায়ক্রম দেখবো যে 11 থেকে 20 গ্রেডের আরো কতগুলো অধিদপ্তর, পরিদপ্তর আছে যেখান থেকে সার্কুলার আসতে পারে। দেখেন, অর্থ মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ আছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কি আসে, সার্কুলার প্রতি বছরই এসে থাকে। এছাড়াও দেখেন, অর্থ মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ আছে অর্থ বিভাগ, এই অর্থ বিভাগের অধীনে অফিস অফ দি কন্ট্রোলার অ্যান্ড জেনারেল অফ অ্যাকাউন্টস, যেটাকে বলা হয় কি অডিটর জেনারেল। দেখেন এই যে অধিদপ্তরটি রয়েছে, এখান থেকেও প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হয়ে থাকে। এরপর আমরা পর্যায়ক্রমে যদি দেখি আর কোথায় কোথায় 11 থেকে 20 গ্রেড ভুক্ত চাকরি পরীক্ষা হয়ে থাকে। এরপর দেখেন, অর্থ মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ আছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এখানে দেখেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে, বিভিন্ন ধরনের যে সরকারি ব্যাংকগুলো আছে, ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট যেটি আছে, এরপর দেখেন ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এরপর দেখেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, রেগুলেটরি অথরিটি, এরপর দেখেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এই যে আপনারা দেখতে পারতেছেন। এছাড়াও দেখেন যে বিভিন্ন ব্যাংকগুলো আছে, জীবন বীমা কর্পোরেশন, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এরপর দেখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন। দেখেন, এক অর্থ মন্ত্রণালয়েরই কতগুলো অধিদপ্তর, পরিদপ্তর যেগুলোতে প্রতি বছর কিন্তু চাকরি সার্কুলার হয়ে থাকে। হয়তো আমরা অনেকেই এগুলো খোঁজ খবর রাখি না, আমরা হয়তো মনে করি যে শুধু এই যে কয়েকটা চাকরির পরীক্ষা আছে, ব্যাংক, বিসিএস, প্রাইমারি, এনটিআরসি, এগুলোই। কিন্তু 11 থেকে 20 গ্রেড যে বিশাল একটি জগৎ আছে, বা এখান থেকে যে ভালো মানের চাকরি যে আছে, এখান থেকে যে আপনি কয়েক বছরের মধ্যেই নবম গ্রেড, দশম গ্রেড বা অষ্টম গ্রেডে যেতে পারেন, এটা হয়তো আমরা অনেকেই জানি না। এরপর দেখেন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কতগুলো বিভাগ আছে, এর মধ্যে প্রথম যেটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ। এই বিভাগ থেকে কোন কোন অধিদপ্তর, পরিদপ্তরে সাধারণত সার্কুলারগুলো হয়ে থাকে। খেয়াল করেন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এছাড়াও বিভিন্ন ধরনের যে কি রয়েছে, বিভিন্ন ধরনের যে বোর্ডগুলো রয়েছে, দেশে 8টি শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডগুলোতেও প্রতি বছরই 11 থেকে 20 গ্রেডের অসংখ্য পদের জন্য সার্কুলার হয়ে থাকে। এছাড়াও দেখেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আর কি কি পদে সার্কুলার হয়ে থাকে, বা আর কোন কোন অধিদপ্তর, পরিদপ্তর থেকে। এছাড়াও দেখেন
শিক্ষা বোর্ড চলে গেল। এরপর দেখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রয়েছে, জাতীয় ইউনেস্কো কমিশন রয়েছে। এরপর দেখেন শিক্ষক কর্মচারী অবসর যে সুবিধা বোর্ড, এই বোর্ডের সার্কুলার হয়ে থাকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হয়ে থাকে। বেসরকারি শিক্ষক এবং কি কর্মচারী কল্যাণ যে ট্রাস্ট রয়েছে। এরপর দেখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন যে কাউন্সিল রয়েছে। এরপর দেখেন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ যেটাকে বলা হয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কি জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। এই সমস্ত অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, শাখা প্রশাখায় প্রতি বছরই 11 থেকে 20 গ্রেডের সার্কুলার হয়ে থাকে। এছাড়াও দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ, যেটি আমরা বললাম মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আরো কিছু অধিদপ্তর পরিদপ্তর আছে। এর মধ্যে দেখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এই যে বিভাগগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের, এই সমস্ত বিভাগগুলোতে সাধারণত কি হয়ে থাকে? সার্কুলার হয়ে থাকে। এছাড়াও দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ আছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এখান থেকে দেখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এরপর দেখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই সমস্ত প্রতিষ্ঠানে প্রতি বছর অসংখ্য পদে সার্কুলার হয়ে থাকে, হয়তোবা আমরা অনেকেই জানি না। এগুলো কিন্তু সব 11 থেকে 20 গ্রেড ভুক্ত যে চাকরি সার্কুলার গুলো হয় সাধারণত এই সমস্ত বিভাগগুলো থেকেই হয়। এছাড়াও দেখেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কোন কোন বিভাগ থেকে, অধিদপ্তর পরিদপ্তর থেকে 11 থেকে 20 গ্রেডের সার্কুলার হয়ে থাকে সেটা আমরা এখন একটু দেখব। খেয়াল করেন, গণপূর্ত অধিদপ্তর আছে, নগর উন্নয়ন অধিদপ্তর আছে। এরপর দেখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক যেটাকে বলা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও দেখেন স্থাপত্য অধিদপ্তর, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম, এরপর হচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সরকারি আবাসন পরিদপ্তর। এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তর গুলো থেকে কিন্তু আপনাদের সার্কুলার গুলো হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমরা যে শুধু এগুলোই দেখবো তা না, সাথে আমরা কি দেখবো, আমরা কিছু বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন বিশ্লেষণ করব নির্দিষ্ট টপিকের উপর, নির্দিষ্ট বিষয়ের উপর। সেটাও আমরা দেখবো যে 11 থেকে 20 গ্রেডে সাধারণত কি ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে বাংলা বিষয়ে, এবং কোন কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে এটাও কিন্তু আজকে আমরা দেখব। এছাড়াও দেখেন যে বাংলাদেশ সংসদ সচিবালয়, এখানেও কিন্তু 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন পদে কিন্তু চাকরির কি হয়ে থাকে? সার্কুলার হয়ে থাকে। এছাড়াও দেখেন যে জনপ্রশাসন যে মন্ত্রণালয়টি রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, হ্যাঁ, সব থেকে কি যতগুলো মন্ত্রণালয় রয়েছে যার মধ্যে সব থেকে বেশি অধিদপ্তর পরিদপ্তর যে মন্ত্রণালয়গুলোতে বেশি থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি জনপ্রশাসন মন্ত্রণালয়। দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এই যে পিএসসি যেটাকে বলা হয়, পিএসসির অধীনে অসংখ্য 11 থেকে 20 গ্রেডের চাকরি সার্কুলার কিন্তু হয়ে থাকে। এছাড়াও দেখেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আছে, এরপর হচ্ছে বিপিএটিসি আছে, বিকেকেবিএ রয়েছে, হ্যাঁ, মুদ্রণ প্রকাশনা অধিদপ্তর রয়েছে, যানবাহন অধিদপ্তর রয়েছে, কর্মচারী হাসপাতাল, ব্যায়াম ফাউন্ডেশন, পরিকল্পনা উন্নয়ন একাডেমি, এনএপিডি যেটাকে বলা হয়, এই সমস্ত একাডেমিগুলোতে হয়ে থাকে। এছাড়াও দেখেন যে ভূমি মন্ত্রণালয়, আমরা দেখবো যে কোন কোন অধিদপ্তর পরিদপ্তরে 11 থেকে 20 গ্রেডের চাকরির সুযোগ রয়েছে, সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। হিসাব নিয়ন্ত্রক, রাজস্ব দপ্তর, দেখেন ভূমি প্রশাসন, ভূমি রেকর্ড জরিপ, ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড। তাহলে ভূমি মন্ত্রণালয়ের যে এই যে অধিদপ্তর পরিদপ্তরগুলো রয়েছে এখানে কিন্তু 11 থেকে 20 গ্রেডের সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন, এগুলো আমি কেন দেখাচ্ছি, অনেকেই হয়তো চিন্তা করেন যে না আমার অমুক মন্ত্রণালয় ভালো লাগে, কিভাবে যেতে পারি অমুক মন্ত্রণালয়ের চাকরিতে। দেখেন এখানে 11 থেকে 20 গ্রেডে যে চাকরির যে সার্কুলারগুলো হয়ে থাকে এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তরে, এখানে কিন্তু আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানে অনায়াসে কিন্তু যেতে পারেন যদি আপনার জানা থাকে যে কোথায় কোথায় সার্কুলারটি হয়ে থাকে। এরপর দেখেন এই যে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে যে সমস্ত অধিদপ্তর পরিদপ্তর গুলো রয়েছে এগুলোতে কোথায় কোথায় সার্কুলার হয় একটু দেখার চেষ্টা করি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কিছুদিন আগে কিন্তু পরীক্ষা হয়েছিল। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এই তো কয়েকদিন আগে পরীক্ষা হলো। পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিমান হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, এরপর হচ্ছে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড। এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তর গুলোতে কিন্তু আপনাদের কি হয় 11 থেকে 20 গ্রেডের সার্কুলার হয়ে থাকে। এবং মজার বিষয়, অনেকেরই হয়তো চিন্তা ভাবনা থাকে যে আমি কি একটু বিমানে চাকরি করব, ঠিক আছে, আমি হয়তো কোথায় চাকরি করব, একটা বিমান বাংলাদেশে চাকরি করব। এখন সেখানে আমি কিভাবে যাব? 11 থেকে 20 গ্রেডের অসংখ্য চাকরি হয়, চাকরি সার্কুলার হয়, এখান থেকে কিন্তু আপনি অনায়াসে যেতে পারেন। এরপর দেখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,
যারা বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষ রয়েছেন তারা চায় যে আমরা নিজের এলাকায় থেকে কি চাকরিতে যুক্ত হতে চাই। দেখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রয়েছে, আঞ্চলিক পরিষদ রয়েছে, জেলা পরিষদ রয়েছে, যে 3টা জেলা পার্বত্য বিষয়ক, এরপর হচ্ছে শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স রয়েছে, এছাড়াও কি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে জেলাগুলো আছে সেই জেলা পরিষদ তো রয়েছেই। এই সমস্ত মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলোতে পরিদপ্তরগুলোতে শাখা প্রশাখায় কিন্তু আপনি 11 থেকে 20 গ্রেডের চাকরি পেতে পারেন। এছাড়াও আমরা এখন দেখব আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আইন বিচার এবং কি সংসদ বিষয়ক মন্ত্রণালয় বেশ কয়েকটি বিভাগ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি বিভাগ সেটা হলো কি আইন ও বিচার বিভাগ। এই আইন ও বিচার বিভাগেও অনেকেই চায় যে আমি আইন ও বিচার বিভাগে চাকরি করব, কিভাবে সম্ভব একটু দেখি। দেখেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন রয়েছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা রয়েছে, নিবন্ধন পরিদপ্তর রয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস রয়েছে। এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তরে 11 থেকে 20 গ্রেডের সার্কুলার প্রতি বছরই আমরা কম বেশি পেয়ে থাকি। এছাড়াও দেখেন আইন বিচার এবং কি আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আরেকটি বিভাগ রয়েছে লেজিসলেটিভ, যেটাকে বলা হয় কি লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ। এখানে রয়েছে আইন কমিশন রয়েছে এবং মানবাধিকার কমিশন রয়েছে। এই সমস্ত কমিশনেও কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। এরপর দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা সমাজ সেবা অধিদপ্তরের যে চাকরি, এটা অনেকেই করতে চান। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইউনিয়ন সমাজকর্মী, হ্যাঁ সার্কুলার তো হয়ে গেছে অলরেডি। দেখেন জাতীয় সমাজ সেবা একাডেমি রয়েছে, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন রয়েছে, সমাজ সেবা অধিদপ্তর এবং কি জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। এই সমস্ত বিভাগগুলোতেও কিন্তু আপনাদের সার্কুলার হয়ে থাকে। এছাড়াও দেখেন কৃষি মন্ত্রণালয়ে যে বিভাগগুলো রয়েছে, হ্যাঁ এই যে কৃষি প্রশিক্ষণ একাডেমি, তারপর হার্টেক্স ফাউন্ডেশন, কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধান গবেষণা, কৃষি গবেষণা, পাট গবেষণা, এই সমস্ত ইনস্টিটিউটগুলোতেও কিন্তু আপনাদের কি রয়েছে চাকরির সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের আরো যদি বিভাগ পরিদপ্তর অধিদপ্তরগুলো দেখি, এই যে পরমাণু কৃষি গবেষণা অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, মৃত্তিকা সম্পদ উন্নয়ন বোর্ড, হ্যাঁ এছাড়াও দেখেন যে কৃষি তথ্য সার্ভিস যেটা রয়েছে, তাই না, বাংলাদেশ ফলিত বিজ্ঞান পুষ্টি বিজ্ঞান এবং কি ফলিত যেটাকে বলা হয় ফলিত পুষ্টি এবং কি যেটাকে বলা হয় কি মানব সম্পদ উন্নয়ন বোর্ড, তাই না। এরপর কৃষি বিপণন অধিদপ্তর, এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তরগুলোতেও কিন্তু আপনাদের 11 থেকে 20 গ্রেডের চাকরির সার্কুলার হয়ে থাকে। এছাড়াও দেখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিভাগ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে কি স্বাস্থ্য সেবা বিভাগ। এখানে কোন কোন অধিদপ্তর থেকে চাকরির সার্কুলার গুলো হয়ে থাকে খেয়াল করেন। স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রয়েছে, এরপর দেখেন নার্সিং অধিদপ্তর যেটি রয়েছে, মিডওয়াইফারি যেটা, ঔষধ প্রশাসন অধিদপ্তর রয়েছে, আন্তর্জাতিক উদারময় রোগ গবেষণা কেন্দ্র, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং কি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু 11 থেকে 20 গ্রেডের চাকরির সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে স্বাস্থ্য সেবা বিভাগের আরো অসংখ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন। এই যেমন রোগ তত্ত্ব এবং রোগ নিয়ন্ত্রণ এবং কি গবেষণা ইনস্টিটিউট, এরপর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল যেটি রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু হয়ে থাকে। এছাড়াও দেখেন স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ যে বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ। এখানে দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, যেমন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এছাড়াও যে অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে, ঢাকা মেডিকেল, রাজশাহী, শেরেবাংলা মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সার্কুলার হয়ে থাকে 11 থেকে 20 গ্রেডের। এরপর দেখেন অবশ্যই বলবো যে 11 থেকে 20 গ্রেডের কোন কোন বইগুলো পড়া আপনাদের জন্য জরুরি বা পড়া দরকার, কোন কোন বইগুলো আপনাদের জন্য হেল্পফুল, সেটা অবশ্যই আপনাদেরকে আজকে বলবো। এছাড়াও দেখতে পারতেছেন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঢাকা ডেন্টাল কলেজ, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু 11 থেকে 20 গ্রেডের অসংখ্য চাকরির সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্পেসিফিক কোনো অধিদপ্তর পরিদপ্তর ওইভাবে নাই, তবে প্রায় বাংলাদেশের 81টি কি রয়েছে দূতাবাস রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, দূতাবাস কনসালটেন্ট যেগুলোকে বলা হয়, এগুলোতে কিন্তু চাকরি করার সুযোগ রয়েছে। এখানেও মাঝে মাঝে 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন ধরনের চাকরির সার্কুলার হয়ে থাকে। এই সমস্ত দূতাবাসেও কিন্তু আপনি কি করতে পারেন, চাকরি করতে পারেন। যদি কারো ইচ্ছা থাকে যে না আমি কি দূতাবাসে চাকরি করব, তাহলে এখানে আবেদন করার মাধ্যমে কিন্তু আপনারা এখানে যুক্ত হতে পারেন। এছাড়াও দেখবো আর কোন কোন মন্ত্রণালয় রয়েছে। এরপর দেখেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনেক নারী চায় যে আমি কি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি করব। এখান থেকে আপনি দেখেন অনায়াসেই মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, জয়িতা ফাউন্ডেশন, এই যে 4টা যে অধিদপ্তর এবং সংগঠনগুলো দেখতে পারতেছেন অঙ্গ সংস্থা, এখানে কিন্তু আপনি অনায়াসেই কি করতে পারেন, যুক্ত হইতে পারেন। এছাড়াও দেখেন বস্ত্র পাট মন্ত্রণালয়, হ্যাঁ জুট কর্পোরেশন, বস্ত্র পরিদপ্তর, পাটকল কর্পোরেশন, বস্ত্র অধিদপ্তর, তাঁত বোর্ড,
হ্যাঁ, পাট অধিদপ্তর, রেশম উন্নয়ন বোর্ড, এই সমস্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং বোর্ডে আপনি চাকরি করতে পারেন। এছাড়া দেখেন বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেটি প্রথমে যে বিদ্যুৎ বিভাগ, এই বিদ্যুৎ বিভাগে দেখেন যতগুলো পাওয়ার কোম্পানি রয়েছে, যেমন আশুগঞ্জ, তারপর দেখেন ওয়েস্ট জোন, হ্যাঁ, এরপর হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি, এই ধরনের যে কি, এরপর হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আপনি অনায়াসে কি করতে পারেন, চাকরিতে যুক্ত হতে পারেন। এখানে প্রতি বছর 11 থেকে 20 গ্রেডের চাকরি সার্কুলার গুলো হয়ে থাকে। এরপর দেখেন টেকসই যে জ্বালানি বিদ্যুতের যে বিদ্যুৎ বিভাগটা রয়েছে, জ্বালানি বিদ্যুৎ এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, এখানে দেখেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে, এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রুরাল পাওয়ার কোম্পানি রয়েছে, পাওয়ার সেল রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আপনি চাকরি করতে পারেন। এছাড়াও দেখেন জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ যেটি রয়েছে, হাইড্রোকার্বন ইউনিট রয়েছে, বিস্ফোরক অধিদপ্তর রয়েছে, হ্যাঁ, তারপর যে বিভিন্ন ধরনের যে গ্যাস ফিল্ড যেগুলো রয়েছে, জালালাবাদ গ্যাস ফিল্ড, তিতাস গ্যাস ফিল্ড, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আপনি চাকরি করতে পারেন। এরপর দেখেন যে কয়লা খনি যেগুলো রয়েছে আমাদের দেশে, এরপর যে এলপি যে গ্যাসগুলো রয়েছে, এই সংক্রান্ত যে অধিদপ্তর পরিদপ্তরগুলো রয়েছে, এখানে কিন্তু আপনি 11 থেকে 20 গ্রেডের চাকরি করতে পারেন। এরপর দেখেন পরিবার মানে যেটাকে বলা হয় কি পরিকল্পনা মন্ত্রণালয়, এই পরিকল্পনা মন্ত্রণালয়ের কয়েকটি বিভাগ রয়েছে, এর মধ্যে পরিকল্পনা বিভাগ রয়েছে, এখানে আপনি চাকরি করতে পারেন। পাশাপাশি দেখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, যেটা পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগ রয়েছে, এখানেও 11 থেকে 20 গ্রেডের চাকরি সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন বাস্তবায়ন, পরীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের, এখানেও কিন্তু আপনি কি হতে পারেন, যুক্ত হইতে পারেন। এরপর দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের, এখানে অনেকগুলো বিভাগ রয়েছে যেখানে 11 থেকে 20 গ্রেডের চাকরি সার্কুলার হয়ে থাকে। এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পারতেছেন, বিভিন্ন ধরনের যে ওয়াসা, ঢাকা ওয়াসা, রাজশাহী, খুলনা ওয়াসা, জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট, এই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু আপনি অনায়াসেই যুক্ত হতে পারেন। এছাড়াও দেখেন যে বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশন যে রয়েছে আমাদের দেশে, 12টি সিটি কর্পোরেশন, এই 12টি সিটি কর্পোরেশনেও বিভিন্ন ধরনের চাকরি সার্কুলার হয়ে থাকে। পাশাপাশি দেখেন বিভিন্ন ধরনের যে অধিদপ্তরগুলো রয়েছে, সমবায় অধিদপ্তর রয়েছে, পল্লী উন্নয়ন বোর্ড রয়েছে, পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে, এরপর দেখেন দারিদ্র বিমোচন এবং পল্লী উন্নয়ন একাডেমি বা পার্ট যেটাকে বলা হয়, এখানেও কিন্তু চাকরি সার্কুলারগুলো হয়ে থাকে। এরপর দেখেন স্থানীয় সরকারের কিন্তু আরো বেশ কিছু বিভাগ রয়েছে, এখানে আপনারা দেখতেই পারতেছেন কৃষক উন্নয়ন একাডেমি, দারিদ্র বিমোচন একাডেমি, এই সমস্ত একাডেমিগুলোতে কিন্তু আপনারা কি করতে পারেন, অনায়াসে আবেদন করতে পারেন যাদের স্বপ্ন রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে কিন্তু অনেকগুলো বিভাগ রয়েছে, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো রয়েছে, বাংলাদেশ চা বোর্ড রয়েছে, তারপর দেখেন বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস যে বিভাগ রয়েছে, এই বিভাগগুলোতেও কিন্তু আপনারা অনায়াসে চাকরি নিতে পারেন। এছাড়াও দেখেন বাংলাদেশ চা বোর্ড রয়েছে, প্রতিযোগিতা কমিশন রয়েছে, বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট রয়েছে, বিভাগগুলো রয়েছে, ট্যারিফ কমিশন রয়েছে, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, এই অধিদপ্তর পরিদপ্তরেও আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কিন্তু চাকরিতে যুক্ত হইতে পারেন। এছাড়াও দেখেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, যেটি এখানেও দেখেন অসংখ্য অধিদপ্তর রয়েছে, সড়ক ও জনপদ অধিদপ্তর রয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন যেটাকে বলা হয়, এরপর দেখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ রয়েছে, এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তরগুলোতেও কিন্তু আপনি 11 থেকে 20 গ্রেডের চাকরিতে যুক্ত হইতে পারেন অনায়াসী। এরপর দেখেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়, এখানে দেখেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রয়েছে, আরেকটি বিভাগ সেতু বিভাগ যেটাকে বলা হয়ে থাকে। এরপর দেখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এখানেও দেখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এরপর দেখেন জাতীয় গ্রন্থ কেন্দ্র, লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আপনি অনায়াসেই চাকরি করতে পারেন। তার মানে আমরা দেখতে পারতেছি যে 11 থেকে 20 গ্রেডের যে চাকরির যে জগৎ, এই চাকরির জগৎটা হচ্ছে কি ব্যাপক, অনেক বিস্তৃত, এবং এখান থেকে আপনি চাইলেই যে কোর্সে ফি পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে প্রিলি লিখিত। আচ্ছা, প্রিলি এবং লিখিত এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ব্যাচ চলতেছে 11 থেকে 20 গ্রেডের, একটু পরে কথা বলবো। এই ব্যাচে কিন্তু আপনারা মানে কি করতে পারেন, আপনাদের যে কিছু কিছু পোস্ট রয়েছে 11 থেকে 20 গ্রেড ভুক্ত, যেখানে প্রিলি হয় পাশাপাশি লিখিত হয়, এখানে কিন্তু আপনি যুক্ত হতে পারেন। এরপর দেখেন এখানে আমাদের লিখিত এবং প্রিলি দুটাকে কম্বাইন করে এখানে আমাদের পড়ানো হয়। এরপর দেখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, বাংলা একাডেমি রয়েছে, জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার অধিদপ্তর রয়েছে, কপিরাইট অফিস রয়েছে, গ্রন্থাগার অধিদপ্তর রয়েছে, এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তরে কিন্তু আপনারা চাইলেই কি করতে পারেন, যুক্ত হইতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়, অনেকেরই ইচ্ছা থাকে যে আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করব। এখানে দেখবেন বিশেষ করে আর্ম ফোর্সেস, মেডিকেল কলেজ, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, ক্যাডেট কলেজগুলোতে, এরপর সামরিক যে চিকিৎসালয় রয়েছে, সেখানে কিন্তু আপনি চাইলেই এখানে যুক্ত হইতে পারেন। এরপর দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরো কিছু অধিদপ্তরগুলো রয়েছে, সশস্ত্র বাহিনী বোর্ড রয়েছে, আবহাওয়া অধিদপ্তর রয়েছে, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ রয়েছে, গুপ্ত সংকেত পর্ষদ রয়েছে, অধিদপ্তর রয়েছে, এগুলোতে কিন্তু আপনারা চাইলেই যুক্ত হইতে পারেন। এরপর দেখেন
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, এই যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, এই সমস্ত বিভাগে আপনারা চাইলেই যুক্ত হইতে পারেন। এছাড়াও দেখেন যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করার ইচ্ছা, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে সার্কুলার। পরিবেশ অধিদপ্তর রয়েছে, বন অধিদপ্তর রয়েছে, রাবার বোর্ড রয়েছে, জলবায়ু ট্রাস্ট বোর্ড রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে 11 থেকে 20 গ্রেডের সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে যারা কাজ করতে চান এখানেও 11 থেকে 20 গ্রেডের অসংখ্য সার্কুলার হয়ে থাকে। এর ভিতর দেখেন অনার্স কল্যাণ বোর্ড রয়েছে, প্রবাসী কল্যাণ ব্যাংক এর অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস যে বোর্ড রয়েছে, এখানেও কিন্তু আপনারা কি করতে পারেন, চাকরিতে যুক্ত হইতে পারেন। এরপর দেখেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এখানেও দেখেন মৎস্য অধিদপ্তর, মৎস্য উন্নয়ন যেটাকে বলা হয় কি গবেষণা ইনস্টিটিউট আছে, মৎস্য প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, তথ্য গবেষণা ইনস্টিটিউট, ভেটেরিনারি কাউন্সিল, যেটাকে বলা হয় ভেটেরিনারি কাউন্সিল যেটি রয়েছে, এখানে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে। এই সমস্ত অধিদপ্তরে কিন্তু আপনারা চাইলেই কাজ করতে পারেন। এবং দেখেন মজার বিষয়, যে যে সাবজেক্টই পড়াশোনা করেছেন না কেন, সকল সাবজেক্টের এখানে কিন্তু কি রয়েছে, অধিদপ্তর পরিদপ্তর রয়েছে। আপনি চাইলেই, যারা প্রাণী সম্পদের উপর পড়াশোনা করেছেন তারা চাইলেই কিন্তু এই সমস্ত 11 থেকে 20 গ্রেডের চাকরিতে আপনি কিন্তু যেতে পারেন। আচ্ছা, এরপর দেখেন খাদ্য মন্ত্রণালয় রয়েছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারপর যে খাদ্য পরিকল্পনা ইনস্টিটিউট রয়েছে, এরপর দেখেন যে খাদ্য অধিদপ্তর রয়েছে, এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তর গুলোতেও কিন্তু আপনাদের সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে আগ্রহী তাদের জন্যও কিন্তু এখানে কি রয়েছে, যেমন বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড রয়েছে, তারপর হচ্ছে এনটিএমসি রয়েছে। এই যে বিভিন্ন ধরনের যে বাহিনীগুলো রয়েছে, এই বাহিনীগুলোও কিন্তু, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এই যে এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু 11 থেকে 20 গ্রেডের প্রচুর পরিমাণে চাকরি সার্কুলার হয়ে থাকে। এরপর দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর, এরপর হচ্ছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, তারপর বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর যেটা রয়েছে, এখানেও কিন্তু আপনারা চাইলেই কাজ করতে পারেন। তো শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণ আপনাদেরকে অল্প কিছু, মানে এছাড়াও কিন্তু আরো অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একবারে এতগুলো দেখানো সম্ভব না। তো আপনাদেরকে একটা ধারণা দিয়েছি যে 11 থেকে 20 গ্রেডের যে চাকুরির যে প্রস্তুতি, এই চাকুরির প্রস্তুতি আপনি কেন নিবেন, কেন আপনি চাকুরির প্রস্তুতি নিবেন। এজন্যই নিবেন যে এখানে আপনাদের কিন্তু সুযোগ রয়েছে। যেমন অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনার মন চাচ্ছে যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করব, কিন্তু হয়তোবা আপনি সুযোগটা পাচ্ছেন না। কিন্তু যদি 11 থেকে 20 গ্রেডের চাকরি যেগুলো রয়েছে বা যে পোস্টগুলো রয়েছে, যে সার্কুলারগুলো রয়েছে, এগুলোতে যদি আবেদন করেন, আবেদন করে যদি আপনি সেখানে পরীক্ষা দেন, ভালো ফলাফল অর্জন করেন, তাহলে কিন্তু আপনি অনায়াসেই সেখানে কিন্তু যুক্ত হতে পারবেন। অনায়াসেই কিন্তু আপনি সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, যে কোনো মন্ত্রণালয়ে কিন্তু আপনি যুক্ত হতে পারবেন। তো এরপর আজকে আমরা এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, যে টপিকগুলো, সেগুলো তো আমরা দেখলাম যে কোথায় কোথায় সাধারণত সার্কুলারগুলো হয়ে থাকে। এখন আমরা দেখব যে 11 থেকে 20 গ্রেডের জন্য আসলে বাংলা বিষয় থেকে আমি কি কি পড়াশোনা করব। অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমার আসলে কি কি জানা উচিত, আমার 11 থেকে 20 গ্রেডের জন্য আমি কোন কোন টপিকে পড়াশোনা করব, বাংলা সাহিত্যের কোন কোন টপিকগুলো আমি এড়িয়ে যাব, বা আমাদের যে সাহিত্যে যে কবি সাহিত্যিক রয়েছে, কোন কোন কবি সাহিত্যিকের সাহিত্যকর্মগুলো পড়বো, এগুলো নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট কি রয়েছে, প্রশ্ন রয়েছে। এর মধ্যে অন্যতম দেখেন, আমরা এখন বাংলা ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে সেগুলো এখন দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। বাংলা ভাষার উদ্ভব এবং কি ক্রমবিকাশ, এই টপিকটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। বাংলা ভাষার রীতি বিভাজন, বাংলা লিপি, ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, নত্য সত্যবিধান এবং শব্দের শ্রেণী বিভাগ, এই যে টপিকগুলো দেখতে পারতেছেন বাংলা ব্যাকরণের, এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এই টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে। এছাড়াও দেখেন সন্ধি থেকে প্রশ্ন আসে, সমার্থক শব্দ, পদ প্রকরণ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এরপর হচ্ছে জেন্ডার, এরপর দেখেন বচন, উপসর্গ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, প্রকৃতি প্রত্যয়, এই টপিকগুলো থেকে কিন্তু আপনাদের সাধারণত কি আসে, প্রশ্ন আসে। এরপর দেখেন বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, বাক্য পরিবর্তন, পারিভাষিক শব্দ, অনুবাদ, জ্যোতি বা ছেদ চিহ্ন, কারক বিভক্তি, বাক্য সংকোচন, বাগধারা, সমাস, চিঠিপত্র, এই টপিকগুলো কিন্তু আপনাদের 11 থেকে 20 গ্রেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদেরকে কিন্তু পড়তে হবে। এরপর দেখেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, যেটা হচ্ছে চর্যাপদ, চর্যাপদ সম্পর্কে আপনাকে পড়তে হবে। বাংলা সাহিত্যের মধ্যযুগ যেটা রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, রসাঙ্গ, রাজসভায় যে বাংলা সাহিত্য, এই যে টপিকগুলো রয়েছে, যে সাহিত্য কর্মগুলো রয়েছে মধ্যযুগের, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। পাশাপাশি দেখেন বাংলা সাহিত্যের আধুনিক যে যুগ, এটাকে 2টা পর্বে ভাগ করা হয়েছে। তো পর্ব 1-এ আপনাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
এরপর দেখেন শওকত ওসমান, শামসুর রহমান, এই সমস্ত কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এরপর দেখেন কাজী নজরুল ইসলাম, দ্বিতীয় পর্ব যেটাতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ডক্টর নীলিমা ইব্রাহিম, হ্যাঁ, এরপর হচ্ছে কবি শামসুর রহমান, তাদের সাহিত্যকর্মগুলো আপনাদের পড়তে হবে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের যে সাহিত্যকর্মগুলো রয়েছে, উপাধি, ছদ্মনাম, এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম, এরপর দেখেন বিখ্যাত যে কি বলা যায় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, বিখ্যাত গান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিভিন্ন ধরনের উক্তি রয়েছে, কথা রয়েছে, গান রয়েছে, সাহিত্যকর্ম রয়েছে, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। বাংলা সাহিত্যে এগুলো অত্যন্ত জরুরি। তো এখন আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সাধারণত 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষার জন্য বা যে টপিকগুলো অত্যন্ত জরুরি, এই ধরনের কিছু প্রশ্ন আমরা এখন আলোচনা করব। তো দেখা যাক যে বাংলা ভাষার যে বাংলা ভাষার ক্রমবিকাশ কিভাবে হয়েছে, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা এখান থেকে কি টাইপের প্রশ্ন আপনাদের 11 থেকে 20 গ্রেডের জন্য অত্যন্ত কি জরুরি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে একটু যদি খেয়াল করেন, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কি, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা এসেছিল বস্ত্র অধিদপ্তরের অফিস সহায়ক 2024 সালে। 2024 সালে বস্ত্র অধিদপ্তরের যে অফিস সহায়ক যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে হয়েছে, কোনটি হইতে পারে, একটু উত্তর করার চেষ্টা করেন। 4টি অপশন এখানে দেওয়া আছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, সংস্কৃত, পালি, প্রাকৃত, বঙ্গকামরূপী, কোনটি হইতে পারে করবেন। আমি জানি যে এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমামই কি করবেন, আপনারা ভুল করবেন। আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত বঙ্গকামরূপী থেকে। কি থেকে? বঙ্গকামরূপী ভাষা থেকেই কি এসেছে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। কিভাবে এসেছে আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করেন, আমরা জানি যে বাংলা ভাষার যেটা উৎপত্তি রয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কি ভাষা এসেছিল আমাদের? শতম ভাষা। এই শতম ভাষা থেকে এসেছিল কি ভাষা? আর্য ভাষা। আর্য ভাষা থেকে এসেছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে কি ভাষা? বৈদিক ভাষা। বৈদিক থেকে এসেছে কি ভাষা? প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে এসেছে, এই প্রাকৃত পর্যন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই দুইজন ঠিক আছেন যে প্রাকৃত পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গিয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে আমরা যদি খেয়াল করি, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন কোন প্রাকৃত থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত থেকে। আর সুনীতি কুমার বলেছেন কি না, মাগধী প্রাকৃত থেকে এসেছে। তো আমরা যেটাই ধরি না কেন, আমরা যদি শহীদুল্লাহর কথাটাই মনে করি, তাহলে প্রাকৃত থেকে এসেছে কি? গৌড়ীয় প্রাকৃত, তাই কিনা? গৌড়ীয় প্রাকৃত। এখান থেকে এসেছে নব্য ভারতীয় ভাষা। নব্য ভারতীয় ভাষা থেকে এসেছে আচ্ছা অসমীয়া থেকে এসেছে কি? বাংলা ভাষা। এটা হচ্ছে শহীদুল্লাহর মত। আর যেটা সুনীতি কুমারের মত হচ্ছে কি, যে প্রাকৃত পর্যন্ত ঠিক আছে, প্রাকৃতের পর এসেছে মাগধী প্রাকৃত, মাগধী থেকে এসেছে পূর্ব ভারতীয় ভাষা, পূর্ব ভারতীয় ভাষা থেকে এসেছে অপভ্রংশ। কি এসেছে? অপভ্রংশ, তাই না? আচ্ছা, এরপর এখান থেকে এসেছে কি ভাষা? এসেছে বঙ্গকামরূপী। কি ভাষা এসেছে? বঙ্গকামরূপী। এখান থেকে এসেছে বাংলা ভাষা। তাহলে এখানে আমরা যে সিরিয়ালটা আমরা দেখতে পেলাম যে বাংলা ভাষার উৎপত্তি মূলত কিভাবে হয়েছে, তাহলে আমরা দেখলাম যে এই প্রশ্নটি হচ্ছে কার সাথে রিলেটেড? এটা হচ্ছে কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেটি বলেছেন যে ইন্দো ইউরোপীয় থেকে শতম ভাষা এসেছে, এখান থেকে আর্য, তারপর ভারতীয় আর্য, তারপর এসেছে নব্য ভারতীয়, এরপর এসেছে বৈদিক, প্রাকৃত, তারপর হচ্ছে কি মাগধী প্রাকৃত, এরপর পূর্ব ভারতীয়, অপভ্রংশ, এরপর বঙ্গকামরূপী, এরপর এসেছে কি ভাষা? এরপর এসেছে বাংলা ভাষা। তাহলে এই যে এতগুলো যে আমরা এখানে যে দেখলাম তথ্যগুলো, এর মধ্যে দেখেন যে প্রাকৃত থেকেও বাংলা এসেছে, বঙ্গকামরূপী থেকেও কি এসেছে? বাংলা এসেছে। আমরা এখন সঠিক উত্তরটা কোনটা ধরবো? প্রাকৃত ধরবো নাকি বঙ্গকামরূপী ধরবো? ঠিক আছে, এটাই হলো আমাদের প্রশ্ন। এখন দেখেন, সবসময় মনে রাখবেন যখন উৎপত্তি বা উদ্ভব কথাটি বলবে যে বাংলা ভাষার উদ্ভব বা উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে, তখন মনে রাখবেন সেটি হচ্ছে কি সব থেকে লেটেস্ট অপশন কোনটি, বা বাংলার সব থেকে কাছাকাছি আত্মীয়কে। খেয়াল করেন, বাংলার সব থেকে কাছাকাছি আত্মীয় হচ্ছে বঙ্গকামরূপী, আর প্রাকৃতটা হচ্ছে কি অনেক দূরে। প্রাকৃত কি হচ্ছে? সে হচ্ছে কি অনেক আগে এটা এই ভাষাটার উৎপত্তি হয়েছিল বা এই ভাষাটার কি সৃষ্টি হয়েছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু বাংলার সব থেকে কাছাকাছি কে? বঙ্গকামরূপী, তাহলে সঠিক উত্তর হবে কি বঙ্গকামরূপী। প্রাকৃত কিন্তু হবে না, প্রাকৃত হবে না। এরপর দেখেন বাংলা লিপি থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। খেয়াল করেন যে বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে।
বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে? উত্তর করার চেষ্টা করেন। বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে? 4টি অপশন দেওয়া আছে। বাংলা লিপি, ব্রাহ্মী লিপি, কুটিল এবং কি পূর্বী লিপি। কোনটি সঠিক উত্তর হইতে পারে? বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে? দেখি উত্তর করার চেষ্টা করেন। ব্রাহ্মী লিপি। অত্যন্ত সহজ একটি প্রশ্ন, কিন্তু আমি জানি যে সকলেই ভুল উত্তর দিবেন। আচ্ছা, মনে রাখবেন বাংলা বর্ণমালার যে উৎপত্তি, যদি প্রশ্নের মধ্যে থাকে উৎপত্তি, উদ্ভব, উৎস, তাহলে উত্তর হবে যে বাংলা ভাষার উৎপত্তি মানে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোন লিপি থেকে, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোথা থেকে, বাংলা লিপির কি বলা যায় উৎস কোনটি, তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি। উত্তর হবে কি লিপি? ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপির 3টা শাখা রয়েছে। ব্রাহ্মী লিপির কয়টা শাখা আছে? 3টা শাখা আছে। একটা হলো পশ্চিমা, একটা হলো মধ্য ভারতীয়, আর একটা হলো কি পূর্বী। ঠিক আছে, এখন দেখেন পশ্চিমা লিপির যে রূপ, সেই রূপকে বলা হয় সারদা। মধ্য ভারতীয় যে রূপ সেটাকে বলা হয় নাগর, আর পূর্বীর যে রূপ সেটাকে বলা হয় কি কুটিল। পূর্বী লিপির রূপের নাম হচ্ছে কি কুটিল। এখন প্রশ্নের মধ্যে যদি থাকে তাহলে এগুলো হচ্ছে শাখা, আর একটা হলো কি রূপ। খেয়াল করেন, যদি প্রশ্নের মধ্যে থাকে যে বাংলা লিপির উৎপত্তি, উদ্ভব এবং উৎস কি, তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি। উত্তর কি হবে? ব্রাহ্মী লিপি। যদি থাকে যে বাংলা লিপি কোন শাখা থেকে এসেছে, যদি শাখার কথা বলা থাকে তাহলে বুঝবেন উত্তর হবে কি লিপি? পূর্বী লিপি। আর যদি বলে যে বাংলা লিপির রূপ কি, যখন রূপের কথা বলবে তখন উত্তর হবে কি কুটিল রূপ। তখন উত্তর হবে কি রূপ? কুটিল রূপ। তা আর যদি বলে যে বাংলা লিপির নিজস্ব লিপি কোনটি, যদি নিজস্ব কথাটি থাকে তাহলে উত্তর হবে বাংলা লিপি। তো আমরা অপশনে যখনই দেখি যে ব্রাহ্মী, চোখ বন্ধ করে কি দিয়ে দিই? ব্রাহ্মী দিয়ে দিই। আর ভুলটা এখানেই হয়, আমরা প্রশ্ন না বুঝেই কি দিয়ে দিই? আন্দাজি ব্রাহ্মী লিখে দিই। এটাই হচ্ছে কি সব থেকে সমস্যার একটা বিষয়। তাহলে মনে রাখবেন, এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে কোন রূপ থেকে এসেছে। রূপ মানেই হচ্ছে কুটিল। যদি রূপের জায়গায় থাকতো কোন শাখা থেকে এসেছে, তাহলে হয়তো পূর্বী লিপি। তাহলে উত্তরটা কি হইতো? তাহলে উত্তর হইতো কি পূর্বী লিপি, যদি শাখার কথা থাকতো। আর যদি বলতো যে বাংলা লিপি কোন উৎস থেকে, বাংলা লিপির উৎস কি, বাংলা লিপি কোন লিপি থেকে উৎপত্তি হয়েছে, বাংলা লিপির উদ্ভব কোথা থেকে হয়েছে, উৎস, উদ্ভব, উৎপত্তি, এটা যদি থাকতো তাহলে উত্তর হতো কি লিপি? ব্রাহ্মী লিপি। উত্তর হবে কি লিপি? ব্রাহ্মী লিপি। আর বাংলা লিপি নিজস্ব লিপি কোনটা, এটা যদি থাকে প্রশ্নের ভিতর, তাহলে নিজস্ব লিপি হচ্ছে কি বাংলা লিপি। এখান থেকে মোটামুটি এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন যে 4টা আমি পড়ালাম লিপি সংক্রান্ত, এই 4টিই কিন্তু 11 থেকে 20 গ্রেডের অসংখ্য চাকরি পরীক্ষায় এসেছিল বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল। তো এখান থেকে যদি প্রশ্ন আসে, আশা করি আর ভুল হবে না যে কোনটা রূপ, কোনটা শাখা, কোনটা নিজস্ব এবং কোনটা হচ্ছে কি উদ্ভব বা উৎপত্তি। তাহলে উত্তর হবে কি কুটিল রূপ থেকে এসেছে। ধ্বনি বা বর্ণ থেকে যদি আমরা খেয়াল করি, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, ঝ ধ্বনি, জ ধ্বনি, ছ ধ্বনি এবং কি চ ধ্বনি। কোনটি সঠিক উত্তর হইতে পারে? কোনটি সঠিক উত্তর হইতে পারে একটু বলেন দেখি, কোনটি সঠিক উত্তর হইতে পারে? চ ধ্বনি, ছ ধ্বনি, জ ধ্বনি এবং কি ঝ ধ্বনি। কোনটি সঠিক উত্তর হইতে পারে একটু বলার চেষ্টা করি। আমরা জানি যে বাংলা লিপির যদি আমরা খেয়াল করি, আমরা প্রথম বর্গটাই লিখি, তাই না? 2টা করে লিখি। এই যে, তো আমরা সকলেই সংক্ষেপে যদি দেখি যে এটা হচ্ছে ক বর্গীয় ধ্বনি, এটা চ বর্গীয় ধ্বনি, কিন্তু এটাকে যদি আমরা কি করি, ডিভাইড করে ফেলি, এভাবে সারি করে ফেলি। এটা হচ্ছে প্রথম সারি, খ হলো দ্বিতীয় সারি, গ হলো তৃতীয় সারি, ঘ হচ্ছে চতুর্থ সারি এবং ইয় হচ্ছে কি পঞ্চম সারি। এভাবে যদি আমরা দেখি, এখন আমাদের দেখতে হবে যে অঘোষ ধ্বনি কোনগুলো। আমরা জানবো কি অঘোষ ধ্বনি কোনগুলো। অঘোষ হচ্ছে অ, যেহেতু বাংলা বর্ণমালার প্রথম বর্ণ অ, এজন্যই আমরা প্রথমগুলাই হচ্ছে কি অঘোষ। সহজ টেকনিকে মনে রাখবো, প্রথমগুলো কোনগুলো? 1 এবং 2 নাম্বার ধ্বনি, অর্থাৎ ক এবং খ। এই 1 এবং 2 নাম্বার ধ্বনি বা চ, ছ অথবা কি ট, ঠ অথবা কি প, ফ এবং কি বলা যায় ত, থ। এই যে প্রথম যে 1 এবং 2 নাম্বার সারি যে ধ্বনিগুলো রয়েছে, বর্ণগুলো রয়েছে, এটাকে বলা হবে কি অঘোষ। আরেকটি হলো অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কি যার প্রাণ কম। যার প্রাণ কম থাকে তার কি থাকে? শক্তিও কম থাকে। তার মানে সে হলো কি তার শক্তি কম, মানে কি তার জোর কম। জোর কম মানে কি সে হলো বিজোড়। তার মানে মনে রাখবেন যে অল্প প্রাণ বলতেই বোঝাচ্ছে বিজোড় সংখ্যাগুলো 1, 3, 5। 1 থেকে 5 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে কি 1, 3 এবং কি
5। এখন আপনারা খেয়াল করেন এখানে বলেছে অঘোষ এবং অল্প প্রাণ, দুইটার মধ্যে সেটের মতো করে সেট করে ফেলেন। এই যে ক্যাপ যেটাকে বলে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন সেট মানে হচ্ছে যেটা কমন যাবে শুধু সেটাই হবে। এখন দেখেন অঘোষ হচ্ছে 1 এবং 2 আর অল্প প্রাণ হচ্ছে 1, 3, 5। কমন যায় কোনটা? কমন যায় হচ্ছে 1 নাম্বার ধ্বনিগুলো। কমন যায় কোন নাম্বার ধ্বনিগুলো? 1 নাম্বার ধ্বনিগুলো। একইভাবে অঘোষ একই সাথে অল্প প্রাণ, একই সাথে অঘোষ একই সাথে কি অল্প প্রাণ। তাহলে 1 নাম্বার যে ধ্বনিগুলো আছে এগুলোই কি হবে? অঘোষ হবে এবং পাশাপাশি অল্প প্রাণ হবে। সেই ধ্বনিগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। সেই ধ্বনিগুলো মূলত কি কি খেয়াল করেন। ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। তাহলে এই 1 নাম্বার যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে এগুলোই হচ্ছে একই সাথে অঘোষ এবং একই সাথে কি অল্প প্রাণ। তাহলে এই অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে চ ধ্বনি, এই চ ধ্বনিটাই হচ্ছে কি সঠিক উত্তর। এটা হচ্ছে একই সাথে অঘোষ এবং কি অল্প প্রাণ ধ্বনি। তাহলে সঠিক উত্তর হবে কি ক। এরপর দেখেন ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে আপনাদের কোথায়? 11 থেকে 20 গ্রেডের ক্ষেত্রে। কোন ধরনের প্রশ্ন আসতে পারে খেয়াল করেন। তৎজন্য, তৎজন্য যে শব্দটি রয়েছে, তৎজন্য বা তৎজন্য যে শব্দটি রয়েছে, তৎজন্য বা তৎজন্য এই শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন ধরনের নিয়ম প্রযোজ্য হয়েছে? কোন নিয়ম এখানে কি হয়েছে? প্রযোজ্য হয়েছে। এখানে 4টি অপশন দেওয়া আছে। সমীভবন, খেয়াল করেন, সমীভবন, ধ্বনি বিপর্যয়, অসমীভবন, পরাগত সমীভবন। কোনটি হইতে পারে? কোনটি সঠিক উত্তর হইতে পারে বলেন দেখি। সমীভবন, ধ্বনি বিপর্যয়, অসমীভবন, পরাগত সমীভবন কোনটি হইতে পারে? আমরা তো জানি যে সমীভবন বলতে কি বোঝায়। সমীভবন বলতে বোঝায় যখন একটা বর্ণ আরেকটার প্রভাবে পরিবর্তন হয় সামান্য। যেমন আমরা বলতে পারি এই যে ধর্ম যে শব্দটি আছে, ধর্ম, এখানে দেখেন রেফ মানে হচ্ছে র, র এবং ম দুইটাই কি করেছে? একে অপর উপর প্রভাব বিস্তার করে কে বিজয়ী হয়েছে? ম বিজয়ী হয়েছে। ম কি চাচ্ছে? যে রকে আমি আসতে দিব না। কারণ হচ্ছে কি র এক জায়গা থেকে উচ্চারিত হয়, ম আরেক জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, উচ্চারণের স্থান আলাদা। তো এখানে কি হয়ে যায়? ময়ের শক্তিটা বেশি থাকায় কি হয়ে গেল? সে ধম্ম হয়ে গেল। কি হয়ে গেল? ধম্ম হয়ে গেল। এরপর দেখেন পদ্ম, এই পদ্ম বানানে দেখেন দ এবং কি ম দুটাই কি করেছে? একে উপর প্রভাব বিস্তার করে কে বিজয় হয়েছে? ম বিজয় হয়ে কি হয়ে গেল? সরি, দ বিজয় হয়েছে। দ বিজয় হয়ে কি হয়ে গেল? পদ্ম হয়ে গেল। তাহলে পদ্ম থেকে কি হয়ে গেল? পদ্ম হয়ে গেল। এটাকে বলা হয় সমীভবন। আর ধ্বনি বিপর্যয় তো বুঝেন যে ধ্বনিগুলো কি হয়? কোনো ধরনের পরিবর্তন হয় না, তবে জায়গা পরিবর্তন করে। জায়গা কি করে? পরিবর্তন করে। এর সহজ একটা উদাহরণ আমরা দিতে পারি। আমরা বলি না যে লাফ, এই যে লাফ যে শব্দটা আছে, যে লাফ দিও না, এই লাফটাকে আমরা কি বলি? কথা বলতে বলতে গিয়ে কি বলে ফেলি? ফাল বলে ফেলি। লাফকে আমরা কি বলে থাকি? ফাল বলে ফেলি। তাহলে এই যে দেখেন, এখানে দেখেন প্রথম বর্ণে আকার ছিল, এখানেও প্রথম বর্ণে আকার আছে, তবে কি করেছে? বর্ণগুলো তাদের জায়গা পরিবর্তন করেছে। এটাকে বলা হয় কি? ধ্বনি, কি বলা যায়? ধ্বনি বিপর্যয়। এরপর হচ্ছে অসমী ভবন নামে কোনো কিছু নেই, অসমীকরণ আছে। অসমী ভবন বলতে কোনো কিছুই নাই। আর একটা হলো কি? পরাগত সমীভবন। পরাগত সমীভবন মানে কি? যখন পরের বর্ণের কারণে আগের বর্ণের পরিবর্তন ঘটে। যেমন দেখেন এখানে দেখেন তৎ যোগ জন্য, কি লেখা আছে? তৎ যোগ জন্য। এখন খেয়াল করেন এই যে তৎজন্য যে শব্দটি রয়েছে, তৎজন্য যে শব্দটি রয়েছে, এখানে দেখেন পরের বর্ণ হচ্ছে জ এবং আগের বর্ণ হচ্ছে কি ত। এই জয়ের কারণে কি হয়ে গেছে? তটা পরিবর্তন হয়ে আরেকটা জ গ্রহণ করেছে। গ্রহণ করে সে কি হয়ে গেছে? তৎজন্য হয়ে গেছে। এটাকে বলা হয় পরাগত। পরাগত মানে কি? পরের কারণে আগের বর্ণ পরিবর্তন। পরের বর্ণের কারণে আগের বর্ণের যদি কি হয়? পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় কি? পরাগত সমীভবন। তাহলে তৎজন্য থেকে তৎজন্য, তৎজন্য থেকে তৎজন্য, এটা কি হবে? পরাগত সমীভবন হবে। তো আজকে মূলত ধ্বনি এবং বর্ণ নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কি ধরনের প্রশ্নগুলো আপনাদের আসে। পাশাপাশি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে 11 থেকে 20 গ্রেডের আসলে কতগুলো অধিদপ্তর থেকে সার্কুলারগুলো হয়, কোন কোন অধিদপ্তর রয়েছে, কোন কোন পরিদপ্তর রয়েছে, তাই না? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই হয়তো বা 11 থেকে 20 গ্রেডের যে চাকরিতে এতগুলো যে সেক্টর রয়েছে, এতগুলো সেক্টরে যে মানে কি হয় সার্কুলারগুলো হয়ে থাকে, অনেকেই হয়তো আমরা জানি না। তো এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি 11 থেকে 20 গ্রেড যে স্পেশাল লাইফ কেয়ার ব্যাচ, এই ব্যাচে ভর্তি চলছে। যারা মনে করতেছেন যে না 11 থেকে 20 গ্রেডের জন্য আমার কি করা উচিত? একটু পড়াশোনা করা উচিত। দেখেন আপনারা চাইলেই অবসর সময় বসে না থাকে খুব সহজেই কিন্তু 11 থেকে 20 গ্রেডে যে কোনো একটি চাকরির পরীক্ষা অংশগ্রহণ করে সহজেই একটা চাকরিতে প্রবেশ করতে পারেন। পাশাপাশি দেখা যাবে ধরেন যে আপনি 12 গ্রেডের একটা চাকরিতে প্রবেশ করলেন,
চাকরিতে জয়েন করার পর দেখবেন যে আগামী মানে কি বলা যায় আগামী 5 থেকে 6 বছরের ভিতরেই আপনি অনায়াসেই 10ম গ্রেড বা 9ম গ্রেডে কিন্তু উন্নীত হতে পারেন। সেই সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে। পাশাপাশি এখানে একটি চাকরিতে যুক্ত হয়ে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আপনি কি করতে পারেন, নিজেকে প্রস্তুত করতে পারেন। তো এই 11 থেকে 20 গ্রেডের যে প্রিলি ব্যাচটি রয়েছে এখানে আমাদের লিখিত এবং কি বলা যায় প্রিলিমিনারি এবং লিখিত যেটাকে বলা হয় এটাকে কম্বাইন করে এখানে পড়ানো হয়। কম্বাইন করে এখানে কি পড়ানো হয়, কারণ 11 থেকে 20 গ্রেডে বিভিন্ন পোস্টে কিন্তু আপনাদের লিখিত অংশ থাকে, যেখানে কি লিখিত প্রশ্নের উপর বা লিখিত কি বলা যায় কিছু কিছু প্রশ্ন থাকে অনেকগুলো পোস্টেই। তো এখানে আমাদের এই ব্যাচগুলোতে লিখিত যে বিষয়গুলো থাকে বা পরীক্ষা আসে এগুলোও কিন্তু আপনাদের ওই প্রিলির পাশাপাশি এখানে আপনাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। তো চাইলেই কিন্তু আপনারা এখানে যুক্ত হতে পারেন। এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। শুধু যে 11 থেকে 20 তা না, যে কোনো চাকরির তথ্যের জন্য একদম চার্জ ফ্রি। এখানে যোগাযোগ করলে আপনার কোনো কি কাটবে না, কোনো ধরনের চার্জ কাটবে না আপনার ফোন থেকে। এছাড়াও আমাদের যে ওয়েবসাইটে একটু জানেন যে একটু সমস্যা চলতেছে, সমস্যাটা খুব শীঘ্রই এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না, এটা সমস্যার সমাধান অলরেডি অনেকাংশেই হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি ব্যাংক হেড, এরপর হচ্ছে অল গভ জব, বিদ্যাবাড়ি পাবলিকেশন, এগুলোতে আপনারা যুক্ত হয়ে আমাদের যে লাইভ ক্লাসগুলো আছে এগুলোতে আপনারা উপভোগ করতে পারেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানেও আপনারা যুক্ত হতে পারেন চাইলেই। তো এতক্ষণ যারা এখানে যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা 11 থেকে 20 গ্রেডের যে বিশাল একটি চাকরির জগৎ, অবশ্যই আপনারা এটাকে গুরুত্ব প্রদান করবেন। এখানে যে কোনো একটা চাকরিতে প্রবেশ করে পাশাপাশি অন্যান্য চাকরিগুলোতে আপনারা কিন্তু যুক্ত থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।